নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় ফের অশান্ত বাংলাদেশ, আর এই নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সুমি খানের সঙ্গে। সুমি খান, আপনাকে পাঁচমিশালিতে স্বাগত। স্বাগত। নমস্কার সবাইকে যারা সঙ্গে আছেন, ধন্যবাদ। বাংলাদেশ আবার অশান্ত হয়ে উঠল কেন? আসলে আপনার সাথে দাদা আগেও কথা হচ্ছিল কদিন আগে আপনারই পাঁচমিশালেতেই। তো অশান্ত তো সারাক্ষণে আছে, আবার অশান্ত হবার মানে এই কথাটি হয়তো বা যথার্থ হয় না। কেননা তারা নীরবে সরবে হত্যাযজ্ঞগুলো চলছিল, সংখ্যালঘু নিধন, সংখ্যালঘুদের হত্যা, এবং উপদেষ্টারা সরবে নীরবে তারা তাদের প্রকাশ্য কথা, এমনকি শিল্পকলা একাডেমিতে যাকে দায়িত্ব দেয়া হলো, মোস্তফা সারোয়ার ফারুকী, তিনি একটি পদে থেকে পর্যন্ত, যেখানে তিনি বিভিন্ন সময়ে একসময় চলচ্চিত্র নির্মাতা ছিলেন, তার এই চলচ্চিত্র নির্মাতা হিসেবে কিন্তু আওয়ামী লীগেরই কিন্তু নমিনেশন পেয়েছেন। এবং একইভাবে আহ বঙ্গবন্ধুকে নিয়ে যে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে যে সিনেমা হয়েছিল, মোস্তফা সারোয়ার ফারুকীর স্ত্রী তিশা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে, মানে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিল। তো তারা যখন যে সরকার তখন তার ক্রিম খেয়েছে, কিন্তু তারা পুরোপুরি পাকিস্তানের পক্ষে চরম ভারত বিদ্বেষী বক্তব্য, প্রতিটা কিছুতে যত দোষ নন্দ ঘোষের মতো ভারতকে দায়ী করে উস্কানিগুলো ছড়াচ্ছে, সেই একেবারে বহু আগে থেকে এখন আরো নির্লজ্জ ভাবে, এবং পদস্থ ব্যক্তিরা একটু বেশি, যে কারণে তারা যে টাকাগুলো নিয়েছিল মেটিকুলাস প্ল্যানে, সেই টাকা যে আরো নিচ্ছে নিয়মিত পাকিস্তান এবং চায়নার যে বিপুল বিনিয়োগ দীর্ঘদিন থেকে, সেই বিনিয়োগটা আরো বেড়েছে হয়তো, এবং আর দেশের যত সম্পদ সেগুলো লুটপাট করে নিয়ে তারা ভাগ বাটোয়ারা করে সেগুলো বিলি বন্টন করছে। ভারত বিরোধী অপপ্রচার, যেটাকে তারা একেবারে সুনির্দিষ্টভাবেই বলছে যে বাংলাদেশের যত বাংলাদেশে বাংলাদেশের প্রথম দায়ী। প্র- বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো এবং ডেলি স্টার যেভাবে অগ্নিসংযোগ হলো, তাদের উপর হামলা হলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি সেইটাতেই আসছিলাম, যে সেই ধারাবাহিকতাতেই তারা কিন্তু কখনো আহ, মত প্রকাশের পক্ষে নয়। অপশক্তি বা অন্ধকারের শক্তি, তারা কিন্তু স্বাধীন মত প্রকাশের পক্ষে নয়, সেটা পৃথিবী জুড়ে প্রমাণিত। তারাই ফেসিস্ট, তারাই স্বৈরাচারী, কিন্তু তারা অন্যদের ফেসিস্ট বলে। এখন ধরুন যে আমাদের প্রথম সারির দুটো দৈনিক, বাংলা দৈনিক, ইংরেজি দৈনিক, একই মালিকানার, ডেইলি স্টার এবং প্রথম আলো, তারা কিন্তু দীর্ঘদিন এদেরকে মদত দিয়েছে, ইউনুসকে মদত দিয়েছে, এদেরকে মদত দিয়েছে, এবং 4 দিন আগেও মতিউর রহমান বলেছেন যে ইউনুস ইউনুসের শাসনামলে তিনি বলছেন যে হাসিনা তাদেরকে, প্রথম আলোকে অনেক অবহেলা করেছে বা নানানভাবে নিপীড়ন করেছে। হাসিনা দেশে নেই, কিন্তু প্রথম আলো আছে। ঠিক 2 দিন আগে, এবং তারও আগে, এই ইউনুস সরকার ক্ষমতায় আসবার পরপরই কিন্তু আপনার প্রথম আলোর অফিসের সামনে, ডেইলি স্টার অফিসের সামনে তারা গরু জবাই করেছিল, জঙ্গিরা। তখন কিন্তু সেনাবাহিনীর ট্যাঙ্ক আসতে হয়েছিল, সেনাবাহিনীর গাড়ি আসতে হয়েছিল, পরে তারা সরেছে। কালকের যে ঘটনা মধ্যরাতে, এই যে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করবেন আপনি, সেই ফ্রাঙ্কেনস্টাইন আপনাকে তো ছাড় দেবে না। এই ভয়ঙ্কর আত্মঘাতী জঙ্গি এবং পাকিস্তানের পৃষ্ঠপোষকতা করে যে বারবার দিনের পর দিন ধারাবাহিকভাবে জঙ্গি লালন পালন পোষণ করেছেন, 2007-এ একটি কার্টুন আঁকাকে কেন্দ্র করে, তখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার ছিল, প্রথম আলোর বিরুদ্ধে একটি জঙ্গি আহ, আহ, হামলা হচ্ছিল, যখন সংগঠিত হয়েছে ওদের বিভিন্ন দাবি, কুশপুত্তলিকা দাহ, এটা সেটা, তখন কিন্তু মতিউর রহমান গিয়ে এই জামাতের সংগঠক অন্যতম, তখনকার আমাদের জাতীয় মসজিদে গিয়ে, বায়তুল মোকাররমে গিয়ে
ক্ষমা চেয়েছিলেন, একেবারে পায়ে ধরে, আক্ষরিক অর্থে বায়তুল মোকাররমের ইমামের পায়ে ধরে ক্ষমা চেয়েছিলেন। আর যে ছেলেটি, যে নিরীহ ছেলেটি কার্টুন এঁকেছিল, অতি নিরীহ একটি কার্টুন, সেটাকে প্রোপাগান্ডা, কারণ যে কার্টুনটা একটি 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 ফান ম্যাগাজিন ছিল প্রথম আলোর, রসগোল্লা নামে, সেই ফান ম্যাগাজিনে একটি কার্টুন ছিল, সেটাকে ওরা কেন্দ্র করে এই জঙ্গিরা, জামাত, পাকিস্তানের বেতনভুক্ত জঙ্গিরা, বিপুল অঙ্কের টাকা যারা নেয় তারা এটা করেছিল। এখন সেই কার্টুনিস্ট আরিফকে জেলে দিনের পর দিন, বছরের পর বছর কারাভোগ করেছে ছেলেটি। মতিউর রহমান খোঁজ নিতেও যাননি তার পত্রিকার জন্য যে ছেলেটি কার্টুন এঁকেছিল। পরে একটা সুইডিশ দম্পতি এসে একটা সময় 2007-এর পরে আপনার সেই সেনা সরকারের শাসনামলে আইনগত সাপোর্ট তাকে দিয়ে আরিফকে সুইডেন নিয়ে গিয়েছিল। বড় বড় দুর্ভাগ্যজনক একটি সময় সে পার করে। আপনি 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 এক নিরীহ কার্টুনিস্টের কথা বললেন, সেই সূত্র ধরেই জানতে চাইবো, দীপু দাসের হত্যা, এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি সংখ্যালঘুদের ওপর একেবারে পরিকল্পিত হামলা চালানো হচ্ছে? একদমই তাই। কারণ আপনার দেখতে হবে সিরিয়া, আফগানিস্তান এবং ধারাবাহিকভাবে একেবারে গত 100 বছরের ইতিহাস দেখুন আপনি। এই যে আফগানিস্তান তো একদিনে আজকের আফগানিস্তান হয়নি, একেবারে যতদিন থেকে আপনার ঔপনিবেশিক শাসন বা সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রগুলো হয়েছে, তখন থেকে কিন্তু আপনার এই ভয়ঙ্কর রকমের ষড়যন্ত্রগুলো হচ্ছে, এবং এই ষড়যন্ত্রের কিন্তু লক্ষ্যবস্তু বুদ্ধিজীবীরা, সমাজ, যাদের সমাজকে মস্তিষ্ক শূন্য করা এবং এথনিক ক্লিনজিং, সেই জায়গাতে গণমাধ্যম হামলা এবং সাম্প্রদায়িক হামলা করে একেবারে এথনিক ক্লিনজিং বলতে একেবারে যারা মুক্ত বুদ্ধির, প্রগতিশীল চিন্তার, বিজ্ঞান মনস্ক চিন্তার, বিজ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে যায়, যুক্তি ভিত্তিক সমাজ, একটি বাস্তব যে সমাজ এগিয়ে যাবে, যে সমাজ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটি বিজ্ঞান মনস্ক সমাজ তৈরি করবে, চিকিৎসক হবে, শিক্ষাবিদ হবে, বা হচ্ছে গিয়ে বিজ্ঞানী হবে, সে তার যেন কোনো অস্তিত্ব না থাকে। মস্তিষ্ক শূন্য প্রজন্ম হলে যেটা হয়, তারা নির্বিচার এই হত্যাযজ্ঞগুলো করবে। আজকে কিন্তু চট্টগ্রামে আওয়ামী লীগের একজন যুবলীগ, আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের একটি মামুনুর রহমান চৌধুরী নামে একটি ছেলেকে রাজপথে আজকে রাত 9:30টার দিকে, সম্ভবত 9:30, এটার ভিডিও আমরা পেয়েছি, এটার ভিডিও শেয়ার করেছি, এই ছেলেটিকে প্রকাশ্যে জবাই করে দিয়েছে একদম মামুনকে। তো সাম্প্রদায়িক শুধু নয়, তারা কিন্তু জামাতের ছেলেদেরকেও হত্যা করে। যেটা বলা হচ্ছে ওসমান হাদিকে কে হত্যা করেছে, জামাত নাকি বিএনপি? আত্মঘাতী জঙ্গি ছিল, সে প্রকাশ্যে এই কথাটা বলতো। এই যে ধারাবাহিকতাটা, এই যে আপনার দীপুচন্দ্র দাস, সে একটি নিরীহ গার্মেন্টস কর্মী। এই দীপুচন্দ্র দাস গার্মেন্টস কর্মী হিসেবে সাধারণ একটি বাটন ফোন মানে ব্যবহার করতেন তিনি, তার ছোট দুটি বাচ্চা, এবং তিনি গার্মেন্টসে সম্প্রতি প্রমোশন হয়েছে তার সততার জন্য, তার কর্মদক্ষতার জন্য। এটি তার অন্যান্য সহকর্মী যারা অসৎ, যারা বিভিন্ন দুর্নীতিতে বা নানান রকম কর্মকাণ্ড করে প্রতিষ্ঠানকে বিপদগ্রস্ত করছিল, তাদের প্রমোশন হয়নি। তারা ক্ষুব্ধ হয়ে দীপুর প্রমোশনে, যেটা দীপুর বাবা বললেন, এটা ভিডিও শেয়ার করেছে সকলে, যে তাকে প্রকাশ্যে ধর্ম অবমাননা, নবীজের অবমাননা করেছে বলে তাকে একটা ঝগড়া তৈরি করে, যে তার টাকা পাবে এটা সেটা করে, অথবা সে টাকা পেত, সেটা নিয়ে একটা হয়তো বা দীপু পেত, বা ওরা দীপুকে টাকাটা দেবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি করে, যে ও ধর্মের অবমান। ফেসবুকে একটা, ওর তো বাটন ফোন, ও তো ফেসবুক চেনেও না, জানেও না। একই জিনিস কিন্তু বারবার হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার রসরাজ নামে একটি জেলে পুত্রকে, যে বর্ণমালাই শেখেনি, তাকেও ধর্ম অবমাননার নামে তাকে মব লিঞ্চিং করে জেলে পাঠিয়েছিল। সেও আজকে থেকে 5 বছর আগে, 7 বছর আগে, যা হোক, ওকে তো মুক্তি দেওয়া হয়েছিল।
আওয়ামী লীগ শাসন আমলেই ও এই বিষয়গুলো বহুবার হয়েছে, এখনো হচ্ছে। এখন একটা মারাত্মক, তখন সবাই মিলে তাকে মারতে পিটিয়ে একেবারে হত্যা করে ফেললো, হত্যা করে তাকে পুড়িয়ে ফেললো, গাছের সঙ্গে ঝুলিয়ে ঝুলিয়ে দিল, গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়ে পুড়ে ফেললো, এমন করে জীবন্ত দগ্ধ করে জীবন্ত একেবারে ওকে হত্যা করলো সবার সামনে। যে যেটা ওরা 5ই আগস্টে তারা পুলিশ থানাগুলো পুড়িয়ে 3 থেকে 4 হাজার পুলিশ কর্মকর্তাকে তারা এইভাবে জীবন্ত পিটিয়ে হত্যা করে আগুন জ্বালিয়ে গাছের সঙ্গে মাথা নিচে দিয়ে নির্বিচার পুলিশ হত্যা করেছে এই এই জঙ্গিরাই। এবং এই জঙ্গিরা এখন সংখ্যালঘু তো নিশ্চিহ্ন করছেই, তার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষে নিরীহ একজন সংখ্যালঘু অটোরিকশা চালক খেতে না পেয়ে দিনের পর দিন অনাহারে থেকে ওর অটোরিকশাটা বিক্রি করতে গিয়েছিল, গত 3 দিন আগে তাকে কুপিয়ে হত্যা করে, জবাই করে হত্যা করে ধান খেতে ফেলে দিয়েছে একটা সাধারণ নিরীহ দিনমজুর। তাকে মারতে হলে এমনিই মেরে ফেলতো, একেবারে কুপিয়ে কুপিয়ে মারতে হবে এই জন্যে যে তাদের যে নৃশংসতা, তারা যে নৃশংস, তারা যে বর্বর, তারা যে ঘাতক, এটা প্রমাণ করা। এটাই পাকিস্তান, এটাই পাকিস্তানি কায়দা। যেমন ভারতের সেনা সদস্যদের মাথা কেটে খণ্ডিত করে ওদিকে মাথা রাখে বা ভারতের দিকে মাথা দিয়ে দেয়, ওরা দেহ রেখে দেয়, অথবা ওরা মাথা রেখে দেয়, এদিকে দেহ রেখে দেয়। পৃথিবীতে চরমতম বর্বরতম একটা জাতি পাকিস্তান, একটা দেশ পাকিস্তান। হয়তো তারা সবাই খারাপ নয়, তাদের মধ্যে ভালো মানুষ কিছু আছেন, চিন্তা শক্তি বুদ্ধিবৃত্তিক লোকও আছেন। তাহলে আপনি কি বলছেন যে বাংলাদেশের এই ঘটনার পেছনে পাকিস্তান সক্রিয়ভাবে জড়িত? সেটা বহুদিন, সেটা প্রমাণিত। পাকিস্তানের সংসদে তারা ঘোষণা দিয়েছে, আবার তারা তাদের অঙ্গরাজ্য ফিরে পেয়েছে, পূর্ব পাকিস্তান ফিরে পেয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা, অগ্নি সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগের ঘটনা, এর পরিপ্রেক্ষিতে মোহাম্মদ ইউনূসের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? মোহাম্মদ ইউনূসকে অনেকবার কালকে মাহফুজানা মতিউর রহমান ফোন করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যত কর্মকর্তা আইজি ডিআইজি কে ফোন করেছে, কেউ সাড়া দেয়নি। কেননা এটা পরিকল্পিত। ঠিক যেভাবে 2004-এর অগাস্টে গ্রেনেড হামলা করা হয়েছিল আওয়ামী লীগ, তখনকার বিরোধী দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একটি সমাবেশে, তখন কাউকে পাওয়া যায়নি, কেউ আসেনি, সচিবালয়ের এত কাছে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে, এবং মেডিকেল কলেজে রক্ত দেওয়ার ব্যবস্থা যেন করা না যায়, কাউকে যেন বাঁচানো না যায়, তখনকার সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান রক্ত না পেয়ে, চিকিৎসা না পেয়ে তিনি মারা যান। হ্যাঁ, শেখ হাসিনা বেঁচে গেল, আরো 28 জন স্পটে মারা গেছে, নিরীহ মানুষ গ্রেনেড হামলায়। তো ওরা এই হামলাগুলো পরিকল্পিতভাবে করে, এবং সেগুলো জানতো বলে সেনাবাহিনী ছায়ানোট, আপনি জানেন কিনা জানি না, ছায়ানোট ভাষা আন্দোলন থেকে, ভাষা আন্দোলনের পরে 60-এর দশকে সেটা ডক্টর কামালে খান সহ কিছু সাংস্কৃতিক সংগঠন, হোসনে আরা মাক্কি, ডক্টর কামালে খান, সাইফুদ্দৌলা, এরকম কিছু সংগঠক মিলে, তাদের সঙ্গে ডক্টর সানজিদা খাতুন ছিলেন, প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন হোসনে আরা মাক্কি। পরবর্তীতে তিনি সানজিদা খাতুনের হাতে দায়িত্ব দেন, এবং হোসনে আরা মাক্কিরই 3 প্রজন্ম ছায়ানটের বড় বড় ফান্ড, মানে ছায়ানটের ভবন তৈরি করা, ছায়ানটের লিফট, ছায়ানটের চেয়ার, যাতে সারা দেশে বাঙালি সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, রবীন্দ্রনাথ জেগে থাকে। তাহলে যে মানুষগুলো তাদের সর্বস্ব দিয়ে একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিল, সেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কিন্তু ইউনূস সরকারকে সমর্থন দেয়া হয়েছিল ছায়ানটের পক্ষ থেকে। উদীচীর পক্ষ থেকেও সেই বাম সত্যেন সেন প্রতিষ্ঠিত উদীচী, যে উদীচী সত্যেন সেনকে ভুলে গেছে, একটি সাংস্কৃতিক সংগঠন, সেই উদীচীও সমর্থন করেছিল ইউনূসকে। সেই উদীচী অফিস কার্যালয় জ্বালানো হয়েছে, ছায়ানটের কার্যালয়ে কালকে
প্রচন্ড ভাঙচুর করেছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, যত বাদ্যযন্ত্র আছে সবগুলো ভেঙে দিয়েছে। হ্যাঁ, তার কিছুদিন আগে আপনি দেখুন যে বাউলদেরকে বারবার গ্রেফতার করা হয়েছে, তখন কিন্তু ছায়ানট নামেনি রাস্তায়, তখন কিন্তু উদীচী নামেনি। একটি কথা আছে যে যখন একজন একজন করে পড়ছে, তুমি চুপ আছো, তুমি ভুলে গেছো যে এই আগুন দেবালয়ও কিন্তু বাঁচবে না আগুন থেকে, তারা ভুলে গিয়েছিলেন। মাহফুজানা, মতিউর রহমান, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী ভুলে গিয়েছিলেন তারা যাদেরকে ক্ষমতায় আনছে তারা পাকিস্তানের অপশক্তি, ৭১-এর ঘাতক, যাদের বিরুদ্ধে বাঙালি দীর্ঘদিন সংগ্রাম করে, রাজপথে আন্দোলন করে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে, ১ লাখের বেশি ভারতীয় সৈন্যের প্রাণের বিনিময়ে কিন্তু বাংলাদেশ একটি দেশ হয়েছে। ভুলে গেছে ভারতের কোটি কোটি মানুষ, প্রতিটি মানুষের মাথা পিছু কিন্তু তারা টাকা দিয়েছিল বাংলাদেশের নামের একটি রাষ্ট্র স্বাধীন হবার জন্যে। ১ কোটি শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল। সেই কৃতজ্ঞতার জায়গা থেকে কিন্তু বাংলাদেশের কোনো সরকার কিন্তু যে কৃতজ্ঞতার স্মারক তৈরি বলুন, স্মারক স্তম্ভ তৈরি বলুন, এই যে ভারত বিদ্বেষের বিষ সমানে পাকিস্তান ছড়াচ্ছে, সেই বিষের বিপরীতে প্রকৃত ইতিহাস তুলে একটি বিজ্ঞান প্রজন্ম তৈরি করার ক্ষেত্রে বঙ্গবন্ধু পারতেন, শুরুও করেছিলেন। তিনি তো ৩.৫ বছরও বাঁচতে দেয়নি, তিনি সেটা করছিলেন বলেই তাকে সপরিবারে হত্যা করেছে। তার পরবর্তী প্রজন্ম ৪ জাতীয় নেতাকে হত্যা করেছে। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা ৪০ বারের বেশি চেষ্টা করেছে, তিনি বেঁচে গেছেন। এবার আপনাদের আশ্রয়ে আছে, ভারতের আশ্রয়ে তিনি এখন আছেন, প্রাণে বেঁচেছেন। তবে এই যে বললাম আজকেও জবাই করে হত্যা করলো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে। ওরা ভারতীয় দূতাবাসে হামলা করেছে, চট্টগ্রামে হামলা করেছে, ঢাকাতে হামলা করেছে, এবং এরা বলছে যে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। পুরোটাই পাকিস্তানি ছক। ভারত ভিসা বন্ধ করে দিয়েছিল, ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল পরশুদিন। আবার কেননা ভিসা না দিলে ভারতের সঙ্গে ব্যবসায়ীদের, একটা প্রতিবেশী দেশ বুঝতে হবে, নিকটতম প্রতিবেশীর সাথে লক্ষ লক্ষ, প্রায় কোটিরও বেশি পণ্য কিন্তু এখনো বিনিময় হচ্ছে, এখান থেকে পণ্য যাচ্ছে, এবং এগুলো এখন থেকে না, এগুলো যুগে যুগে কালে কালে এটা হয়ে আসছে, হতেই হবে। এবং আপনাকে এই পরিস্থিতিতে শেষ প্রশ্ন একটা করব, খুব সংক্ষেপে যদি উত্তর দেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে প্রস্তাবিত যে নির্বাচনের কথা আছে ফেব্রুয়ারি মাসে, তাকে বানচাল করে দেওয়ার জন্যই এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে। আপনি কি এর সঙ্গে একমত? হ্যাঁ, অবশ্যই, এটা তো সত্যি। আসলে বানচাল মানে কি, তাদের তো প্রক্রিয়া যেটা চলছে, তাদের ছক যেটা, এটা বুঝতে হবে। পাকিস্তানের যে ছক, সেই ছক অনুযায়ী তারা যাবে। আদৌ কি তারা নির্বাচন করবে? আমি আগের শোতেও আপনাকে বলেছি, তারা পার্লামেন্টের মধ্যে দিয়ে তাদের পাকিস্তানিকরণ, পাকিস্তানের যে তারা বঙ্গবন্ধুকে হত্যার পরে যে ঘোষণা করেছিল পাকিস্তান জিন্দাবাদ বলে, পাকিস্তানের পতাকাটা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চেয়েছে। এবার তারা সংবিধান সংশোধন এবং সংসদে একটি সাজানো নির্বাচন করে তারা সংসদীয় আসনে বসে তাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে চায় এবং এই উপমহাদেশকে একেবারে বিরান ভূমিতে পরিণত করতে চায়। সেটা সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন, নির্বাচন বানচাল যেহেতু তাদের সামনে এটা লক্ষ্য, তারা আশা করেছিল, তারা বিশ্বাস করেছিল এই কাল সাপদেরকে, বিষাক্ত সাপদেরকে, জামাতকে মনে করেছিল তারা ২০০১ থেকে ৫ যেরকম ২টা মন্ত্রিত্ব আর হচ্ছে গিয়ে ৭০টি আসন জামাতকে দিয়েছিল, সংসদীয় আসন, এবারে সেরকম দিবে। কিন্তু জামাত তো একটি আসনও কাউকে ছাড় দেবে না, সুতরাং সেটা নির্বাচন হবে না। তারা তাদের মতো করে সংসদীয় আসন দখল করে তাদের মতো করে পাকিস্তান প্রতিষ্ঠা করবে, এটাই তাদের লক্ষ্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।